তোমাদের এখন আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের লেখা সংক্রান্ত কিছু কথাবার্তা, ঠিক আছে? লেখা সংক্রান্ত কিছু কথাবার্তা, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমি কিছু কিছু মিস্টেক্স তোমাদের পয়েন্ট আউট করেছি। ফার্স্ট যেটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের লেখা মধ্যে একটা সিমিলারিটি দেখতে পেলাম। সিমিলারিটিটা স্পেশালি কাদের মধ্যে দেখতে পেলাম? যারা কিনা বাংলা ভাষায় লিখেছো, বাংলা ভাষায় লিখেছো যারা, তাদের সিমিলারিটিটা কি? সেটা হচ্ছে যে তাদের ইন্ট্রোডাকশন পার্টটা বা কনক্লুশনের পার্টটা সেম। কেন সেম আসছে? মেবি তাদের রিসোর্স সেম, তাই যে তাদের হয়তো যেহেতু রিসোর্সটা সেম, সেই কারণে এই পার্টগুলো সেম আসছে। ঠিক আছে, বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি তাহলে নাম্বারটা কেন পাবে? পরীক্ষার হলে তুমি তোমার বই দেখে নাম্বারটা লিখে, মানে বই দেখে উত্তরটা লিখে দিয়ে চলে এসেছো। তো তুমি তুমি বলছো, তোমার যুক্তি হচ্ছে যে স্যার আমি বাংলা বই কিনেছি, বাংলা বইতে লেখা ছিল পার্সনস এর বিষয়ে কিছু, আমি সেটাই পড়েছি, পড়ে গিয়ে আমি লিখে দিয়ে চলে এসেছি। এইবার সেখানে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন গুলো মিলে যাচ্ছে। কেন মিলে যাচ্ছে? সবাই ঠেল এ পার্সনস এর বই কিনেছে, সেই বইগুলোই কিনেছে। বাংলা বইয়ের অভাব আছে, সেই কারণে পার্সনস এর ওই বইটাই সবাই কিনেছে, সবাই লিখেছে। সবার লেখা এক, সবার ইন্ট্রোডাকশন এক, সবার কনক্লুশন এক, এমনকি সবার যে কন্টেন্ট গুলো সেগুলো এক। এই সমস্যাটা মেটাবো কি করে? বাংলায় এই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে যাদেরকে আমি বলেছিলাম যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের এই মিলগুলো এড়াবার জন্য প্যারাফ্রেজিং করতে। তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে কি লিখবো, আপনি একটু বলে দিন। আমি যেটা বলবো সেটাও তো তোমরা সবাই শুনছো, সেটাও তো দেখা গেল পরের দিনের এক্সামে তোমরা পরের দিনের লেখাটায় তোমরা সেম জিনিস লিখছো বা আলটিমেটলি একই লেখা লিখছো। ঠিক আছে, আমি অবশ্যই বলে দেবো, আমি কিছু হিন্টস দেবো, এমন কিছু হিন্টস দেবো যেগুলো অন্যরা লিখবে না। কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আবারও বলছি, ইন্ট্রোডাকশনটা তুমি যাই পড়ো না কেন, ইন্ট্রোডাকশনটা পড়ে একটা প্যারাফ্রেজিং করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি যেটা কিনা প্রিয়াঙ্কা লিখেছে। সেই প্রিয়াঙ্কা এখানে উপস্থিত আছে কিনা আমি জানি না, মানে তন্ময়ের বোন প্রিয়াঙ্কা না, অন্য একজন যে প্রিয়াঙ্কা রয়েছে সে, সে যেটা হ্যাঁ স্যার করেছে। আছি। আচ্ছা, সে যেটা করেছে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশনের পার্টটা খুব সুন্দর প্যারাফ্রেজিং করেছে। ও যেমন ধরো পার্সনসে লেখা ছিল যে ও কোথায় জন্মগ্রহণ করেছে, তারপরে কোথায় কি নিয়ে পড়াশোনা করেছে, তারপর কার দ্বারা প্রভাবিত হয়েছিল, তারপর ও কি জিনিসের ওপর লেখালেখি শুরু করে, এইগুলো লেখা ছিল। ও পুরো লেখাটাকে সুন্দর করে লিখেছে যে ট্যালকাট পার্সন যিনি কিনা স্ট্রাকচারাল ফাংশনালিজমের অন্যতম জনক, তিনি মানে সবাই মোদ্দা কথায় চলে গেছে যে উনি ওই সালে জন্মগ্রহণ করেছে। মানে তোমরা লাইক ইনফরমেশন দিচ্ছ এরকম একটা গল্প। ইনফরমেশন তোমার থেকে কেউ জানতে চায়নি, সে কোথায় জন্মগ্রহণ করেছে তাতে আমার কি, যে খাতা দেখছে তার কি, বা সে কি নিয়ে পড়াশোনা করেছে তাতে তার কি, তাতে তোমার কি। তার যে পড়াশোনাটা সেটা কতটা সমাজতত্ত্বে এফেক্ট ফেলেছে, তার থিওরি গুলোর ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলেছে, সেটা আসল কথা। তো তুমি যদি লিখতে যে তার যে মানে আর কি অধ্যাপনা বা তার যে শিক্ষা, সেই শিক্ষাগুলোর চিন্তা ভাবনাই তার পরবর্তীকালে যে লেখনী সেগুলোতে প্রভাব ফেলেছিল, এবং তার তত্ত্বগুলো সমাজতত্ত্বের উপর একটি অন্যতম প্রভাব ফেলেছে। লাইক দ্যাট, যে তার কোথায় জন্ম সেটা কেউ জানতে চাইছে না, বরং তুমি সেই জন্মটা কোথায় বা সে কি নিয়ে পড়াশোনা করেছে সেটার সাথে এটা রিলেশনটা কি, ওটা যদি কানেক্ট করে দাও, সেটা তাহলে একটা তোমার উত্তর গিয়ে দাঁড়ালো। তো তোমাকে কিন্তু ওই জিনিসটা মনে করতে হবে। জাস্ট একটা খুব সিম্পল সহজ সরল বিষয়, যে এটা যদি তুমি না করো সবারটা সেম আসবে। বাংলায় যেমন এই সপ্তাহে অনেকেরই ইন্ট্রোডাকশন সেম এসছে, খুব কম জনের ইন্ট্রোডাক্টরি পার্টটা আলাদা এসেছে। তো তোমাদেরকে মানে অল ওভার লেখা তো লেখাই, এই সপ্তাহে লেখাটা হয়ে গেল তো হয়ে গেল, পরের সপ্তাহে তো আরো অ্যাসাইনমেন্ট দেবে। সেই জায়গাগুলোই কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে তোমরা আলাদা আলাদা জিনিসগুলো ব্যবহার করবে। ওকে, এটা গেল এই পার্টটা। আরো যে প্রশ্নগুলো ছিল লেখা কেন্দ্রিক সেগুলো আরেকটু বলে দিচ্ছি। লেখা কেন্দ্রিক যে প্রশ্নগুলো ছিল, তোমাদের একটা প্রশ্ন আসে হচ্ছে যে স্যার বুঝবো কি করে যে কোনগুলো আন্ডারলাইন করবো, বা কিওয়ার্ড বলতে কি বোঝায়, বা বুঝবো কি করে আন্ডারলাইন কি করবো, কিওয়ার্ড বলতে কি বোঝায়। দেখো বলে রাখি যে সাধারণত যদি তুমি নীল কালির পেন দিয়ে উত্তর লিখছো, তাহলে অবশ্যই কালো কালির পেন দিয়ে আন্ডারলাইন করছো কিওয়ার্ডগুলো। কিওয়ার্ড কি আমি আসছি। যদি তুমি নীল কালি পেন দিয়ে উত্তর লিখছো তাহলে তুমি কালো কালি দিয়ে আন্ডারলাইন করছো, যদি তুমি কালো কালি দিয়ে উত্তর লিখছো তাহলে তুমি নীল কালি দিয়ে আন্ডারলাইন করছো, এর বাইরে আর কিছু না। পেন্সিলের দাগটা কি হয় বোঝা যায় না। এবার কিছু টার্মস এন্ড কন্ডিশন। কোনো একজন যদি নীল কালি দিয়ে উত্তরটা লিখছে, তাহলে দেখা গেল যে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, এটা লিখতে গিয়ে আমি পেনটা বদলে
আবার কালো কালি দিয়ে ইংল্যান্ডের নিচে দাগ দিচ্ছি। পরীক্ষার হলে এটা চরম আনপ্র্যাকটিক্যাল, মানে একদমই প্র্যাকটিক্যাল নয় একটা একটা কাজ, যে তুমি তোমার স্পিড কমে যাচ্ছে। তুমি নীলকালি দিয়ে লিখতে লিখতে হঠাৎ করে পেনটা ছেড়ে দিয়ে জাস্ট আন্ডারলাইন করার জন্য একটা কালো কালির পেন নিয়ে আবার মার্ক করছে, যে তোমার স্পিড কমে যাচ্ছে, এটা তোমার ভুলে যাওয়ার চান্স থাকে। তো যখন লিখবে তখন টানা লিখতে থাকবে, তখন কিন্তু কোনো আন্ডারলাইনে কোনো গল্পই আসবে না। তোমার লেখা শেষ হয়ে গেল, আইদার সেই প্যারাটা অর সেই টপিকটা অর সেই কোশ্চেনের আনসারটা, তারপর পেন নিয়ে দ্রুত হাতে তুমি কালো কালি পেন, মানে নীল দিয়ে লিখলে কালো, কালো দিয়ে লিখলে নীল, তুমি কিওয়ার্ড গুলো মার্ক করে করে এগিয়ে যাচ্ছ। অর্থাৎ কোনো সময় যেন ওই আন্ডারলাইন করতে গিয়ে তোমার সময়টা না নষ্ট হয়, ঠিক আছে? এটা তোমরা মাথায় রেখো। কোনোভাবেই মানে সময় নষ্ট হওয়া বা এইসব করতে গিয়ে এইসবের চক্করে মেন লেখাটা ভুলে যাওয়া বা মেন লেখার কন্টেন্টটা কমে যাওয়া, এটা যেন না হয়। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আন্ডারলাইন কি করবো? আন্ডারলাইন কি করব? আন্ডারলাইন করবে কিওয়ার্ড। স্যার কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে ধরো উদাহরণ হিসেবে বলতে পারি যে প্যাটার্ন ভেরিয়েবলসে আমাদের উদাহরণের জায়গায় ছিল যে একজন ডাক্তার ও রোগীর যে সম্পর্ক, ঠিক আছে? ডাক্তার ও রোগীর সম্পর্ক হওয়া উচিত নিরপেক্ষ। তুমি নিরপেক্ষ কথাটার নিচে আন্ডারলাইন করে দিলে, এইটা হচ্ছে কিওয়ার্ড। তার মানে পুরো যে কথাটা বলছো তার মধ্যে একটা পয়েন্ট অফ অ্যাট্রাকশন থাকে, যেইটাই আমি জানতে চাইছি যে ডাক্তার রোগীর সম্পর্ক কি নিরপেক্ষ। বা ধরো এরকম আরো এক্সাম্পল হতে পারে যে একটা মহিলা হয়তো গাড়ি নিয়ে বেরিয়েছে, যেটা তোমাদের ইংলিশ লেখায় ছিল যে একজন মহিলা গাড়ি নিয়ে বেরিয়েছে, সে সে হচ্ছে কোন কোন ওরিয়েন্টেশন গুলো ফুলফিল করছে। তো সে যখন গাড়ি চালিয়ে যাচ্ছে তখন এক্স্যাক্টলি যে ওরিয়েন্টেশনটা ফুলফিল হচ্ছে তার নিচে তুমি আন্ডারলাইন করবে। বা সে যখন মন্দিরে কোনো একটা ভিক্ষুককে কোনো অর্থ দিল, অর্থ দিয়ে সাহায্য করলো, সেটা কোন ধরনের, ওই যে ভিক্ষুককে অর্থ দিয়ে সাহায্য, তার নিচে একটা আন্ডারলাইন করে দিলে। তো এটা হচ্ছে কিছুটা প্র্যাকটিসের ওপর, কিছুটা নিজস্ব বুদ্ধির ওপর তোমাকে বুঝে নিতে হবে যে মেন ফোকাস যেটা আছে সেটার নিচে তোমরা আন্ডারলাইন করছো। ওকে, এই তাহলে আমাদের এই পার্টটা গেল যে কোন একটা যখন লেখা লিখবো, এক আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্টটা যেন অন্যের সাথে না মেলে, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন বিশেষ করে, সেটা আমাকে একটু প্যারাফ্রেজিং করতে হবে, নিজের মতো করে লিখতে হবে, প্রশ্ন যেরকম এসছে সেই প্রশ্ন অনুযায়ী যেন আমার উত্তরটা হয়। দুই, আমি যখন লিখবো আমি নির্দিষ্ট কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো, কিন্তু তাতে যাতে আমার সময় নষ্ট না হয়, তাতে যাতে আমি ভুলে না যাই, তাতে যাতে আমার কন্টেন্টটা কমে যায়। কালির ব্যবহারটাও বলে দিলাম এবং কোনগুলো কিওয়ার্ড সেটাও বলে দিলাম। এইবার আসছি যে স্ট্রাকচারের বিষয়, যে স্ট্রাকচার কিভাবে বানাবো স্যার, যে একটা লেখা গোদা বাংলা ভাষায় লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার আসছি ছোট চার্ট বা স্ট্রাকচার এইগুলো ইনক্লুড করার বিষয়। যে শুভজিৎ প্রশ্ন করলো, শুভঙ্কর প্রশ্ন করলো যে ছোট ছোট চার্ট ইনক্লুড করা নিয়ে যদি বলেন। বিষয়টা হচ্ছে যে গোদা বাংলা ভাষায় লেখা রয়েছে রচনার মতো, বাংলা বইতে একদম রচনার মতো লেখা থাকে। তুমি ভাবলে যে হ্যাঁ হ্যাঁ এটাই লিখে দিই, আমি লিখে দিই এটাই চলে আসে, আমি নাম্বার পাবো না। তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। তুমি পরীক্ষায় নাম্বার পাবে কি করে? আমি এক্সপেক্ট করেছিলাম রবার্ট মার্টন বা ট্যালকাট পার্সনস এইগুলোয় কেউ না কেউ সেই বিষয়টা করবে, এবং সেটা করেছে হচ্ছে দীপান্বিতা। ঠিক আছে, যদিও দীপান্বিতার খাতাটা দেখাবো না, বাট যেই জিনিসটা এক্সপেক্ট করছিলাম যে কাউর তো মগজ খুলবে, কাউর তো মগজ খুলবে, যে এত জিনিস এরা গেজিয়ে গেছে, বলে গেছে, মানে ট্যালকাট পার্সন ধরো এত কথা বলে গেছে, তোমরা কেউ রিয়েল ফাঁকিবাজ নও, জানো তো? তোমরা কেউ রিয়েল ফাঁকিবাজ নও। রিয়েল ফাঁকিবাজ যদি হতে তাহলে তোমাদের ফার্স্টেই মাথায় আসতো যে এত কিছু গল্প সাজিয়ে সাজিয়ে লিখতে পারবো না রচনার মতো করে, ছোট করে বুঝিয়ে দিই। ছোট করে বোঝানোর সবচেয়ে বেস্ট জিনিসটা কি? ধরো উনি বলে গেছে অ্যাজিল মডেলের কথা, তুমি অ্যাজিল মডেল লিখলে খুব ভালো কথা, অ্যাজিল মডেলের তো স্ট্রাকচার অলরেডি বইতে দেওয়াই রয়েছে। কিন্তু কিন্তু যে কোনো জিনিস ধরো হচ্ছে অ্যাজিল ছাড়াও আমাদের ওই পার্সোনালিটি সিস্টেম বা হচ্ছে ওই অর্গানিজম যা যা ছিল, সেগুলো কি স্ট্রাকচার বা চার্টে দেখানো যেত না? সেগুলোর একটার অপরের সাথে কি রিলেশন, সেগুলো কি বইতে যা আছে সেগুলো ছাড়াও কোনোভাবে দেখানো যেত না? সেটা তুমি বৃত্ত আকারে দেখাও, বা এইরকম গাছ বা ট্রি এর আকারে দেখাও, বা যে কোনো রকম অন্যান্য স্ট্রাকচারের আকারে দেখাও, দেখানো কি যেত না? আমি হয়তো তোমাদের পুরো একটা গোটা ক্লাসই দেব, যেই ক্লাসে আমরা কতগুলো লাইন পড়ব আর কিভাবে সেখান থেকে স্ট্রাকচার বানাতে হয়, ট্রি বানাতে হয়, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো।
বাট আমি তোমাদের জাস্ট বুদ্ধিটা দিয়ে রাখতে চাইছি যে এটা কিন্তু তোমাদের নিজেদেরকে একটু ট্রাই করতে হবে। তোমরা পারলে না, তারপর আমি একটা গোটা ক্লাস নিয়ে পুরো সেই উত্তরের প্যাটার্নটা বোঝালাম, সেগুলো অবশ্যই আসবে, কিন্তু তার আগে তোমাদের সেই মেন্টাল সেটআপটাও কিন্তু তৈরি রাখতে হবে যে এত গোটা বাংলা ভাষায় এত কিছু লেখা যাবে না। লিখবো অবশ্যই, অর্ধেক লিখবো, অর্ধেক এগুলোর দ্বারা রিপ্রেজেন্ট করব। যদি এই মানসিকতা না আসে তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা 40 নম্বরের উত্তরে 30টা মিনিট কিভাবে বেরিয়ে যাবে ভাবতেও পারবে না। ঠিক আছে, তো তোমাদের এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাথায় নিয়ে অবশ্য চলতে হবে। এই গেল হচ্ছে আমাদের লেখা কেন্দ্রিক সমস্ত বক্তব্য। আর কারোর লেখা কেন্দ্রিক কোনো প্রশ্ন আছে যে এইটা কিভাবে করবো স্যার, ওটা কিভাবে করবো? প্রশ্ন থাকলে বলো, তারপর আমরা টপিকে ঢুকবো। দাদা একটু কনক্লুশনটা নিয়ে একটু যদি কিছু বলো তো ভালো হয়। কনক্লুশন নিয়ে আমি কেন বলবো? কনক্লুশন নিয়ে তো তোমরা বলবে, তোমাদের প্রশ্ন, তোমাদের উত্তর, তোমাদের আইডিয়া, তোমরা উত্তর লিখছো। যেটা আগেও বলেছিলাম যে একটা লেখার কন্টেন্ট পার্টটা আমি কোনো দিনও পড়ি না। আমি কেন কন্টেন্ট পড়বো? সেটা পার্সনস হোক, মার্টন হোক, আমি কন্টেন্ট পড়বো না, আমি কন্টেন্ট দেখতে চাই। আমি কন্টেন্ট পড়ি না, আমি কন্টেন্ট দেখি। যে আমায় কন্টেন্ট খুব সুন্দরভাবে দেখাবে আমি তার লেখাকে নম্বর দেব। কে দেখিয়েছে এবারে ভালো করে? দীপান্বিতা দেখিয়েছে, বা সরোজ দেখিয়েছে, বা মাইনুল দেখিয়েছে। কন্টেন্ট পড়ার জিনিস না, কথাটা ভালো করে মাথায় ঢুকে নাও। কন্টেন্ট টিচার পড়তে তোমার খাতা দেখে না, কন্টেন্ট দেখতে চায়। কিভাবে দেখাবে? পড়তে চায় না মানে, ওই যে পড়তে চাওয়া মানে হচ্ছে এইভাবে তুমি গল্পের মতো রচনার আকারে লিখে যাচ্ছ, এটা হচ্ছে পড়া। পড়তে চাই না, দেখতে চাই। কিভাবে দেখাবে? নানা রকম ভাবে, যেইভাবে খুশি দেখাতে পারো তুমি, তোমার ইচ্ছা, তোমার লেখা, তুমি যেভাবে খুশি দেখাও, তুমি যেইভাবে খুশি দেখাতে পারো। যে যত সুন্দর করে তার কন্টেন্ট দেখাতে পারবে সে নাম্বার পাবে। ঠিক আছে, গেল। এবার ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের কথায় আসি। প্রশ্ন করেছে তোমায় কন্টেন্টের পার্টটা সবার এক হবে, কারণ সবাই মানে একই কথা বলে গেছে, পার্সন একই কথা বলে গেছে, মার্টন, বিষয়টা এক হবে। কিন্তু যে জিনিসটা আলাদা হবে সেটা ইন্ট্রোডাকশন কনক্লুশন, আগেও বলেছি। তো ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা তোমার মাথা থেকে বেরোতে হবে, আমার মাথা থেকে বেরোবে না। কিছু জন ফাঁকিবাজি মূলক ভাবে লিখেছে। দেখো আমিও তো ফাঁকিবাজ, আমি ওই কারণে বুঝি যে ফাঁকিবাজি মূলক ভাবে কি লেখা কাকে বলে। খাটেই নিয়ে না ইন্ট্রোডাকশনে না কনক্লুশনে। ইন্ট্রোডাকশনে খাটতে হয় মানে একটু ভাবতে হয় যে প্রশ্নটা আমার এই, কন্টেন্টটা আমার এই, তাহলে এমন কি লিখবো। ঠিক আছে, প্রিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল, মানে আরেক প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করেছিল, স্যার ইন্ট্রোডাকশনটা আপনি বলে দেবেন। তোমাদের পরীক্ষার আমি আগে ইন্ট্রোডাকশনের অনেকগুলো ধরন বলবো, কনক্লুশনের অনেকগুলো ধরন বলবো। সেটা হচ্ছে কোশ্চেন স্পেসিফিক এবং আলাদা আলাদা হবে। সেগুলো আমি অবশ্যই বলবো, সেগুলোর জন্য আলাদা ক্লাস হবে, শুধুমাত্র ওই লেখার উপর ভিত্তি করে অনেকগুলো ক্লাস হবে। কিন্তু আমি বলছি প্র্যাকটিসটা তোমরা শুরু করে দাও। তোমরা প্র্যাকটিস করো, আমি জাস্ট তোমাদেরকে কিছু হিন্ট দেবো, আমি সম্পূর্ণ উত্তর কিন্তু দেবো না। কারোর আর লেখা থেকে কোনো প্রশ্ন? একজন বলছে বাংলা লেখার মধ্যে ইংলিশ টার্ম ইউজ করার ব্যাপারটা আর তার ইম্প্যাক্ট। হ্যাঁ বলে দিচ্ছি। একজন প্রশ্ন করেছিল, শুভঙ্করী প্রশ্ন করেছিল যে স্যার আমি কি কোনো লেখা সম্পূর্ণ বাংলা ভাষায় লিখতে পারি? তুমি সম্পূর্ণ বাংলা ভাষায় অবশ্যই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে জিজ্ঞাসা করেছে আমি বাংলার মধ্যে কিছু কিছু কি ইংলিশ টার্ম দিতে পারি? তুমি বাংলার মধ্যে কিছু কিছু ইংলিশ টার্ম অবশ্যই দিতে পারো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সেখানে এমন একটা বাংলা আছে, ঠিক আছে, একটা বাংলা হচ্ছে সমপান্তেয়তা। ঠিক আছে, তো শুভঙ্কর লিখলো যে এইভাবে জাতিগত সমপান্তেয়তা বজায় থাকতো। ওরে বাপরে, সেটা আবার কি জিনিস? এই কঠিন বাংলা চলবে না। কঠিন বাংলা চলবে না এমন কারণ, কেন বাংলাটা চলবে না, কঠিন বাংলা চলবে না? বাংলা ভাষার সমস্যা বা সুবিধা যে একাধিক বাংলা ব্যবহার করা, একাধিক বাংলা আছে জানো তো। যেমন কোন একটা টার্ম, এই সমপ্রান্তীয়তার ইংলিশ হচ্ছে কমেন্সালিটি। কমেন্সালিটি মানে হচ্ছে সোজা ভাষায় ফুড হ্যাবিট। ঠিক আছে, তা তুমি খাদ্যাভ্যাস লেখো। আমি কি বলেছিলাম, এমন কোনো বাংলা ব্যবহার করা যাবে না যেটা পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়, বা যে খাতা দেখছে সে নিজেও সেই বাংলাটা জানে না। অর্থাৎ অনেক সহজ বাংলা আছে, আমরা ইংলিশের পরিবর্তে যদি ব্যবহার করি সহজ সরল বাংলা, যেটা কিনা মনে হচ্ছে যে এক্সামিনারও জানে, সেটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা এমন কঠিন বাংলা নিজে মুখস্থ করে গেলাম, গিয়ে বসিয়ে দিলাম, বসে হলো কি বাংলা লিখেছি, এরকম বাংলা আমরা ব্যবহার করব না।
ইংলিশ ব্যবহার করা যেতে পারে বাংলা লেখায়, অবশ্যই বাংলা লেখায় ইংলিশ ব্যবহার করা অবশ্যই যেতে পারে। যেমন দীপান্বিতা আগের সপ্তাহে মানে বাংলার মধ্যে ইংলিশ কথা ঢুকিয়ে দিয়েছে ক্যাজুয়াল ভাবে। ক্যাজুয়াল ভাবে মানে যেখানে প্রয়োজন নেই, যেই ইংলিশ কথাটার বাংলা হয় সেখানে ও ঢুকিয়ে দিয়েছিল। আজকে কিন্তু ও আর তা করেনি। আজকে ও খুব সুন্দরভাবে বাংলাটা এবং ইংলিশটা মেনটেন করেছে। অর্থাৎ এমন কোনো কথা যার বাংলা প্রচলিত, যার বাংলা সবাই জানে, সেই জায়গা যদি তুমি বাংলাটা ভুলে গিয়ে কায়দা করে ইংলিশ ঢোকাও, এরকম ইংলিশ অ্যাকসেপ্টেড নয়। তাহলে কোন ইংলিশ অ্যাকসেপ্টেড? যদি এরকম কোনো টার্ম থাকে যেই জায়গাগুলোর বাংলাগুলো সত্যি ততটা প্রচলিত নয়, সেই জায়গাগুলোই ইংলিশ ব্যবহার করা যেতে পারে। যেগুলো যখন আমি তোমাদের ওই লেখাগুলো রেকটিফাই করি তখন কিন্তু ধরে নিই এবং দেখে নিই। যেমন আজকে আমি এই সমস্যাটা কারোর মধ্যে পাইনি, আগের সপ্তাহে পেয়েছিলাম অনেকের মধ্যে। তারপর রেকটিফাই করতে বলি এবং খুব দ্রুত তোমরা, এটা আমাকে বলতে হবে যে তোমরা খুব দ্রুত নিজেদেরকে পরিবর্তন করেছো, এটা খুব ভালো। এবং এই পরিবর্তনটা যতদিন তোমরা রাখতে পারবে তত ভালো বা সুবিধা। কিওয়ার্ড হাইলাইট কিভাবে করব? এটা হচ্ছে আমি বললাম, যেটা যে কিওয়ার্ডটা যেটা তোমার মনে হচ্ছে যে কিওয়ার্ডটা বুঝতে একটু আমাদের সময় লাগবে, সেটা তুমি কালো কালি দিয়ে লিখলে ব্ল্যাক, বা ব্ল্যাক দিয়ে লিখলে নীল কালি, এই কালো কালি দিয়ে লিখলে নীল কালি দিয়ে, বা নীল কালি দিয়ে লিখলে কালো কালি দিয়ে, আর জাস্ট নিচে আন্ডারলাইন করে দেবে। এবার কোনটা হাইলাইটেড পোর্শন, মানে কোনটা কিওয়ার্ড, সেটা বুঝতে হবে আমাদের, যে যেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, যে যেই জিনিসটার উপর সমস্তটা ডিপেন্ড করছে সেই জিনিসটাই কিন্তু আমাদের আসল ওই কিওয়ার্ডের মধ্যে পড়ছে। আর বলো, লেখা কেন্দ্রিক কোনো প্রশ্ন আনসার রাইটিং নিয়ে? আমি শুনছিলাম বেঙ্গলি আনসার লিখলে ইংলিশ ওয়ার্ড লেখা যায় না। না, এইটা এইটা এটা সঠিক কথা নয়। বেঙ্গলি ওয়ার্ড মানে তুমি কি ইংলিশ লিখছো সেটা ডিপেন্ড করছে। ইংলিশটা কি লিখছো, শুভশ্রী লিখেছে যে আমি শুনেছিলাম বেঙ্গলি আনসার লিখলে ইংলিশ ওয়ার্ড লেখা যায় না। এটা ডিপেন্ড করছে টোটালি তুমি কোন ইংলিশ ব্যবহার করছো, টার্মিনোলজিক্যাল ইংলিশ, না কোনো ক্যাজুয়াল ইংলিশ, না এমনি মনে হলে একটা ইংলিশ ঢুকিয়ে দিত সেই ইংলিশ। উত্তরের উপর তোমার লেখার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, হ্যাঁ বলো আর কি বলবে। স্যার আমি একটা কোশ্চেন করছি, মানে এটা আমি এখন বলছি আর কি। মানে এই যে আমাদের যে কোটেশন গুলো থাকে না, যে কোটেশন এইরকম বলেছে বা কি, ওগুলো কি বাংলায়, যে বাংলায়ও আছে ইংলিশও আছে, তো ওটা ইংলিশ লেখানো যাবে? যেমন আমরা অনার্সে লিখতাম, তো ওরকম করা যায়? আমি সাধারণত বলি, এটা একজন করেছে দেখলাম, মেবি ইংলিশে কেউ লিখেছে, সে এটা করেছে আজকের খাতায় দেখলাম। ধরো একটা তুমি কোটেশন তুললে, তুমি কনফার্ম তো যে পরীক্ষার হলে অত বড় কোটেশনটা ইংলিশে দাড়ি কমা সমেত প্রত্যেকটা গ্রামাটিক্যাল এরার বাদ দিয়ে সুন্দরভাবে পুরোটা তোমার মনে থাকবে? ফার্স্ট পয়েন্ট। যদি নাই হয়ে থাকে যে ইংলিশটা মুখস্থ করতে হচ্ছে, তাহলে দরকার নেই ইংলিশটা মুখস্থ রেখুন, অবশ্যই সেই ইংলিশটা ইনক্লুড করা যাবে। বাট আমার লজিকটা দেখো, আমার লজিক হচ্ছে যে এটা তো সমস্যা, যে তুমি বাংলায় লিখছো, অত বড় ইংলিশ কোটেশনটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে, তারপর আবার স্পেলিং গুলো ঠিকঠাক হতে হবে, দাড়ি কমাগুলো যেন ঠিকঠাক হয়, যেহেতু তুমি ইংলিশ টু ইংলিশ তুলছো। তাহলে তুমি ওই ইংলিশের ভদ্রলোক যেটা বলছে সেটা বুঝে নাও নিজের ভাষায়, বুঝে গিয়ে নিজের ভাষায় লিখে দাও। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে পড়লো, সেটা হচ্ছে যে দুই ভাবে লেখা যায় কোটেশন। একটা হচ্ছে যে রিডিং কোটেশন লিখলাম, ঠিক আছে, কোট আন কোট আমরা যেটাকে বলি। আরেকটা হচ্ছে যে কেউ যেটা বলে গেছে সেটাকে নিজের ভাষায় লিখে দিলাম। কোনটায় সুবিধা, কোনটায় কি অসুবিধা? ধরো দেবজ্যোতি বলেছে আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই, ঠিক আছে, এইটাই সমস্যা। এটা যদি তুমি ভুলে যাও যে খাই আগে না ভাত আগে, তো তোমার এটা খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবসময় আমরা চেষ্টা করব মনে রাখার। যদি মনে না থাকে সেই জিনিসগুলো আমরা নিজেদের ভাষায় লিখে আসবো। কি লিখবো? যে দেবজ্যোতি ভাত খেতে ভালোবাসে। সোজা কথা, সোজা জিনিস সোজা ভাবে লিখতে শেখো। এবার ভাত খেতে যে ভালোবাসে তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম, তাহলে যে খাতা দেখছে সে বুঝে গেল আজ তার নিয়ে পড়েছে। তোমাকে সবসময় যে কোটেশন ব্যবহার করতে হবে তার কোনো মান নেই। তুমি যে প্রশ্নটা করলে যে বাংলা লেখার ক্ষেত্রে ইংলিশ কোটেশনটা দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে তার স্পেলিং, দাড়ি কমা সব ঠিক আছে কিনা। কিন্তু আমি বলবো যে সেটা সে ইংলিশে কি বলেছে সেটা তুমি নিজের ভাষায় নিজের মতো করে শুদ্ধ বাংলায় সেটা যদি লিখে দিয়ে আসো, উইদিন কোটেশন রাখতে পারো, উইদাউট কোটেশন রাখতে পারো, তাতে নাম্বার পাওয়ার চান্সটা তোমার বেশি থাকে, বা নাম্বার কমার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, নাম্বার কমার চান্স বেশি কেন? কারণ ইংলিশে লিখলে ভুল হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায় যারা বাংলা লিখছে। কার কোনো প্রশ্ন? আর স্যার বলছি যে এই সপ্তাহের কোশ্চেন তো টাকা প্রশ্নের মানে কন্ট্রিবিউশনটা ছিল, তা এই কোশ্চেনের আনসারটা মেনলি তিনটে ফর্মেটে হবে, একটা ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন।
তো আমরা কি এই কোশ্চেনের ক্ষেত্রে ক্রিটিসিজমটা অ্যাড করতে পারি? আর যদি অ্যাড করা যায় তাহলে কোনখানে এটা অ্যাড করব? ক্রিটিসিজম অনেকে অ্যাড করেছে, ক্রিটিসিজম যেখানে অ্যাড করেছে কনক্লুশনের ঠিক আগে অ্যাড করেছে। ক্রিটিসিজম অনেকে অ্যাড করেছে যারা ক্রিটিসিজমটাকেই বড় করে দেখিয়েছে এবং কনক্লুশনটাকে সেইভাবে দেখায়নি, তারা নাম্বার কম পেয়েছে। কারণ এখানে আমাকে জিজ্ঞাসা করেছিল ট্যালকাট পার্সনসের অবদানে যদি কেউ ট্যালকাট পার্সনসের একটু বেশি করে বদনাম করে দেয় তাহলে অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড নয়। তো যারা ক্রিটিসিজম অল্প একটু লিখে তারপরে আবার কনক্লুশনটাকে একটু বেশ বড় করে লিখেছে তারা ভালো নাম্বার পেয়েছে। সেটা আমি ওই প্রত্যেককে যখন ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দিয়েছি তাদেরকে সেই লেখাতে আমি বলেছি। হ্যাঁ, আরেকজন কেউ কিছুটা কোশ্চেন করছিলেন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম, উজ্জয়িনী বলছি। বলছিলাম স্যার, কিছু ক্ষেত্রে যখন আমরা চার্ট বা ডায়াগ্রাম করি, তো সেটাই কি মানে আমাদের পরীক্ষা হলে যদি আমাদের সময় কম থাকে তো সেটাই কি আবার করে এক্সপ্লেন করতে হবে, নাকি মানে শুধু যেমন এই অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, এই যে চারটে আছে, আমরা যদি চার্টটা করি, যদি ধরুন টাইম কম আছে, তো সেই ক্ষেত্রে কি চার্ট ছাড়াও আবার এক্সপ্লেন করছি আমরা যেটা এখন অ্যাসাইনমেন্টে, সেই জিনিসটা কি ডবল করে করতে হবে? না, ওই যে বলছিলাম যে এটাই মজা বাড়ি থেকে চার্ট, স্ট্রাকচার, ট্রি এইগুলো ভেবে খাতায় লিখে বুঝে এক্সাম হলে যাওয়ার, যে আমি কন্টেন্টও দিতে পারছি, আমি একটু ভিডিওটা পজ হয়ে গেছিল, আমি কন্টেন্টও দিতে পারছি, আমি বাদ বাকি জিনিসগুলোও দিতে পারছি। ঠিক আছে। আর আরেকজন লিখেছে সব কোশ্চেনের ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে 5+5 10 ধরে নিয়ে আনসার লিখতে হবে। এটা দেখো ডিপেন্ড করছে তোমার 40 নম্বরের প্রশ্নের উত্তর কিনা। যদি তোমার প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা হয় 40 নম্বরে তাহলে তুমি এটা করতে পারো। আর যদি মনে হয় যে না এটা ছোট প্রশ্ন, তাহলে সেই অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে যে 5+5 ধরবে না 3+2 ধরবে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে।